নমস্কার, আমি আদিত্য ভট্টাচার্য। এই মুহূর্তে আপনারা দেখছেন টিএনই ইন্ডিয়া। আজকের আমাদের সঙ্গে এমন একজন ব্যক্তিত্ব আছেন যিনি একাধারে যেমন পেশায় আইনজীবী, অন্যদিকে সমাজসেবী এবং বর্তমানে রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী, বিজেপি যোদ্ধা। এই পথটা কি ওনার কাছে দুর্গম, নাকি ওনার কাছে একদমই সহজ? রাজারহাট গোপালপুর কেন্দ্রটা, সেটা নিয়ে ওনার কাছে আসতে চাই। দেখুন, গ্রাউন্ড লেভেল থেকে উঠে এসেছি। আমার মেম্বারশিপ এই বিধানসভার তখন রাজারহাট গোপালপুর একটা মন্ডল ছিল, অখণ্ড মন্ডল ছিল। 2009 এখানে আমার মেম্বারশিপ। আমার গায়ে আর কোনো রং নেই। ছোটবেলা থেকে ভালো লাগতো, জয়েন করি পার্টিতে। সাধারণ কর্মী হিসাবে কাজ করেছি, লিগ্যালে কাজ করেছি, যুব মোর্চার বিভিন্ন দায়িত্ব সামলেছি, বিভিন্ন জেলার দায়িত্ব সামলেছি। আজকে ভারতীয় জনতা পার্টি আমাকে প্রার্থী করেছে এখানে। আমি এই এলাকার বাসিন্দা। গত 5 বছর এখানকার বিধায়িকার নাম হচ্ছে অদিতি মুন্সি। তিনি অত্যন্ত ভালো একজন সিঙ্গার। তাকে আমি শ্রদ্ধা করি। তিনি সম্প্রতি মা হয়েছেন। তাকে শুভকামনা, তাকে শুভেচ্ছা জানাই। কিন্তু প্র্যাকটিক্যাল বিধায়িকা তো তিনি নন, তিনি তো প্রক্সি বিধায়িকা। অবশ্যই তিনি রাবার স্ট্যাম্প। অ্যাকচুয়াল আপনি ছবিগুলো দেখুন না, বাইরের পোস্টারগুলো। অদিতি মুন্সির মুখ ছোট, পাশে একজনের বড় পেপসোডেন্টের অ্যাড করা ছবি আছে। কে তিনি? আচ্ছা, আমি ভুল না করি, এটা কি সেই লোকটা নয় যে 2015 সালে জেলে গেছিল? পূর্ণেন্দু বসুর অভিযোগ ছিল চাকরি চুরি করছে বলে এর জেল হয়েছিল। জেলে থাকাকালীন তৃণমূল জয়েন করে নেয়, সে বেল পেয়ে যায়। তৃণমূলের আইনজীবীরা, মানে সরকারি আইনজীবীরা কোনো অভিযোগ করেনি বলে ইজিলি বেল পেয়ে যায়। তারপর সেই মামলার কি হয়েছে আমি জানি না। পূর্ণেন্দু বসুর আত্মসহায়ক ছিল। সাবসিকুয়েন্ট ম্যাটারটাকে আরো এগোয়। পরবর্তীকালে তিনি এই চুরি বিদ্যা তো এমন একটা জিনিস না, সহজ ইনকাম, ইজি আর্নিংটা একদম চুরি বিদ্যা মহাবিদ্যা, যদি না করো ধরা পড়ে গেলে কি হবে? এসআই ধরা পড়েছেন উনি, একবার ধরা পড়ে জেল কেটেছেন, আরেকবার সিবিআই যে রিপোর্ট ফাইল করেছে কলকাতা হাইকোর্টে। দেখুন, প্রাইমারি মামলা তো আমি একজন আইনজীবী, প্রাইমারি দুর্নীতি মামলাগুলো ডাইরেক্টলি জানি আমি। তো রিপোর্ট গুলো যেগুলো কোর্টে পেশ হয়েছিল সেগুলো আমার কাছেও আছে। তো এখান থেকে আপনাকে বলতে পারি আমি সিম্পলি, রিপোর্ট আমার কাছে আছে এবং রাজারহাট গোপালপুরের প্রত্যেকটা মানুষ তাদের বাড়িতে বাড়িতে রিপোর্টের কপি পেয়ে যাবে। রিপোর্টে জল করছে দেবরাজ চক্রবর্তীর নাম, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এজেন্ট হিসাবে যিনি চাকরি বিক্রি করেছেন। অদিতি মুন্সি এই চাকরি দুর্নীতি নিয়ে কোনদিন কি কথা বলেছেন? আমি বলবেন কি করে? যার বাড়ির লোক চুরি করে সে বলবে কি করে? এইবার প্রসঙ্গটায় আমরা ফিরে আসি। রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্র এমন একটা বিধানসভা কেন্দ্র, দর্শকদের উদ্দেশ্যে আমি জানাতে চাই, সেই বিধানসভা কেন্দ্র 2011 সালের আগে আমরা যদি দেখি, এটি বামেদের একটা ভয়ঙ্কর দুর্গ হিসাবে ছিল। ঠিক রবীন মণ্ডল, যাকে এখানকার স্থানীয় মানুষরা মেনেই নিয়েছিলেন উনি ভগবান। ঠিক সেই মুহূর্তে 2011-র পরে যখন এই বামেদের দুর্গ প্রথম ভাঙেন তৃণমূল কংগ্রেসের পূর্ণেন্দু বসু, তারপরে উনি বয়স জাতীয় কারণে রিটায়ার নেন এবং সেখান থেকে এই হালটা, তৃণমূল কংগ্রেসের এই হালটা ধরেন অদিতি মুন্সি। শুধু অদিতি মুন্সি নয়, এই হালটা কিন্তু আরেকজনও ধরেন, উনি হলেন দেবরাজ চক্রবর্তী। এইবার আমাদের যে নির্বাচন, বিধানসভা কেন্দ্রের নির্বাচন রাজারহাট গোপালপুর, আবার আমি তরুণজ্যোতি স্যারের কাছে ফিরে আসছি। রাজারহাট গোপালপুরের মানুষজন অনেক ধীর গতিতে কিন্তু পরিবর্তন চায়, সুতরাং এটা কি একটা চ্যালেঞ্জিং মুভমেন্ট আপনাদের পক্ষে? আপনি নামটা ভুল বললেন। 2011 সালে এখানে তিনি জয়লাভ করেছিলেন, তার নাম কি বললেন? পূর্ণেন্দু। ভুল জানেন, তার নাম পূর্ণেন্দু ভট্টাচার্য। পূর্ণেন্দু ভট্টাচার্য, এক্স্যাক্টলি। তিনি নকশাল নেতা ছিলেন। নকশাল ওই সময় আন্দোলনের সময় নাম পরিবর্তন করে গা ঢাকা দিয়েছিলেন, ভট্টাচার্য বসু হয়ে যায়। এটা যে পূর্ণেন্দু ভট্টাচার্যর ইতিহাস। পূর্ণেন্দু ভট্টাচার্যর আত্মসহায়কের নাম কি ছিল? দেবরাজ চক্রবর্তী। যে পূর্ণেন্দু ভট্টাচার্য বা বসু যাই বলেন, তার যখন মানে অভিযোগটা করলেন একজন দেবরাজের নামে চাকরি চুরি করছে, দেবরাজ জেলে গেল, অধীর চৌধুরী তাকে টিকিট দিল। এখানে মানে তৎকালীন কংগ্রেস নেতৃত্ব তাকে টিকিট দিল কাউন্সিলরের। সে ভোটে দাঁড়ালেন, ওই সময় জেলে গেলেন, জিতলেন, ফেরত আসলেন।
তা আমি আবার বলছি, এখানকার বিধায়কের নাম এক্স্যাক্টলি, আমি বিধায়িকা বলছি না, এখানকার প্রক্সি বিধায়কের নাম হচ্ছে দেবরাজ চক্রবর্তী। কারণ হচ্ছে তিনি ভোটে দাঁড়ান। এবার আপনার মনে হতে পারে দেবরাজ ভোটে কেন দাঁড়াচ্ছেন না। এবার ধরুন আপনি এটা কোনো দলের প্রেসিডেন্ট, আপনি একজনকে ভোটে দাঁড় করাতেন যার নামে চাকরি চুরির অভিযোগ আছে? অবশ্যই না। একদম। একজন হোয়াইট প্রোফাইল দেখেই তো আমরা দেবরাজ চক্রবর্তীর প্রোফাইলটা এরকমই। সিন্ডিকেটে তিনি আছেন, চাকরি চুরিতে তিনি আছেন, ইলিগাল বিজনেসে তিনি আছেন। 2015 সালের ওর ইলেকশন এফিডেভিট দেখুন না, কি সম্পত্তি ছিল। আর আজকে সম্পত্তির পরিমাণ দেখুন না, কোত্থেকে আসলো। এবার দেবরাজ যদি ক্যান্ডিডেট হতো তো মানুষ এগুলো নিয়ে প্রশ্ন করতো। সুতরাং অপশন কি ছিল? একটা সাদা মাঠা মেয়ে, সাধারণ মেয়ে, ভালো গান করে, তাকে প্রার্থী করা। এই বিধানসভার যে পলিটিক্যাল ভিকটিম কেউ হয়ে থাকে তার নাম অদিতি মুন্সি। তিনি একজন ভালো সিঙ্গার, তার সিঙ্গিং ক্যারিয়ারে তিনি ফোকাস করতে পারতেন। তাকে মুখোশ বানিয়ে যাবতীয় দুর্নীতিমূলক কাজগুলো দেবরাজ এবং তৃণমূল করে চলেছে। আমার তার জন্য খারাপ লাগে। আচ্ছা, বিধানসভা মানে কি? বিধানসভা তো একটা মানে আইনসভা, রাইট? আইন তৈরি হয়। অদিতি মুন্সির আমি বক্তব্যগুলো খোঁজার চেষ্টা করছিলাম, বিধানসভা তিনি কি বলেছেন। আমি দুটো রেফারেন্স পেলাম। দুটো রেফারেন্সে দেখলাম, একবার মমতা বন্দ্যোপাধ্যায় তাকে বিধানসভায় দুকলি গান করতে বলেছেন, একবার দেখলাম হচ্ছে বিধানসভার যে স্পিকার বিমান বাবু তাকে দুকলি গান করতে বলেছেন। তো একজন বিধায়িকা বিধানসভায় গিয়ে গান করবে, দরকার নেই তো। তিনি স্টেজে গান করুক, তিনি বড় বড় জায়গায় পারফর্ম করুক। তার গান আমরা ইউটিউবে শুনে নেবো, তার গান আমরা বিভিন্ন অ্যাপে শুনে নেবো। বিধানসভায় গান করার জন্য বিধায়ককে পাঠানোর দরকার নেই। সিম্পল লজিক। এইবার আমি আবার ফিরে আসি। আহ বর্তমানে বর্তমানে মুখ্যমন্ত্রী, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উনি যদি বিধানসভা ভোটে জয়লাভ করেন তাহলে ওনার 10 দফা প্রতিশ্রুতি ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছেন। তার মধ্যে আছে যথারীতি চাকরি দেবেন উনি, আরো ব্যবসা বাণিজ্যে উন্নতি হবে, লক্ষ্মীর ভান্ডারে টাকা বেড়েছে, যুবসাথীর ভাতা বেড়েছে, যুবসাথী নতুন প্রকল্প ইতিমধ্যে মানুষের মধ্যে ছড়িয়ে পড়েছে, পপুলার, প্রচুর পপুলার। তারপরেও উনি আরো আরেকটা স্টেটমেন্ট দিয়েছেন, 10 নম্বর স্টেটমেন্ট, যেখানে উনি বলেছেন যে পৌরসভার সংখ্যা বৃদ্ধি করবেন, ভোট কেন্দ্রের সংখ্যা আরো বৃদ্ধি করবেন, পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বদল আনবেন। সেই ব্যাপারে আমি আসতে চাই। লাস্ট পয়েন্ট থেকে আসি। পশ্চিমবঙ্গের রাজনৈতিক মানচিত্রে বদল আনা মানে কি? পশ্চিমবঙ্গকে বাংলাদেশের সাথে ঢুকিয়ে দিয়ে গ্রেটার বাংলাদেশ করা? ফার্স্ট প্রশ্ন। বর্ডার এলাকার সিটগুলো জিতেছে জামাত। পশ্চিমবঙ্গে টেররিস্ট অ্যাক্টিভিটি বেড়ে চলেছে, জামাত অ্যাক্টিভিটি বেড়ে চলেছে। AQIS, AQIS মানে হচ্ছে আল কায়দা ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট চ্যাপ্টার এখানে বেড়ে চলেছে। আনসারুল্লাহ বাংলা এখানে অ্যাক্টিভ হয়ে গেছে। তা মুখ্যমন্ত্রী তার বার্তা দিলেন কি? এবার আসি ওনার প্রতিশ্রুতি। আপনি ভুল বলেন, এটা প্রতিশ্রুতি না, উনি প্রতিজ্ঞা বলেছেন। হ্যাঁ, তো প্রতিশ্রুতি উনি বলেননি, কারণ প্রতিশ্রুতি মানে যে প্রতারণা, সেটাও উনি বলেছিলেন। সেই প্রতারণা একটা আসপেক্ট আপনাকে বলে রাখি। প্রতিশ্রুতি মানে প্রতারণা। যে ওভারঅল সিচুয়েশন যেগুলো আছে, ফার্স্ট যদি আপনি দেখেন, এই 2011 সাল দুটো বড় প্রতিশ্রুতি কি ছিল? আষাঢ় 6 মাসের মধ্যে শিল্প আনবো। আপনি শিল্প দেখান আমাকে রাজ্যে। দেখা তো যাচ্ছে না। সেকেন্ড, সরকারি কর্মচারীদের কেন্দ্রীয় হারে দিয়ে দেব, এবং ষষ্ঠ পে কমিশন তৎকালীন চলছিল, আমি অ্যালাউ করবো। হয়েছে কি? হয়নি। অবশ্যই না। থার্ড একটা জিনিস বলেছিল, প্যারা টিচার্সদের ধর্ণা মঞ্চে গিয়ে ফেব্রুয়ারি 2009 সালে তিনি বলেছিলেন যে প্যারা টিচারদের আমি সমহারে বেতন দেবো। দিয়েছেন কি? দেয়নি। এটা গেল 2011। 2016 আসুন, উন্নয়ন করব, এই করব, সেই করব, এত কিছু করব, হলো না। আমাকে দেখে ভোট দিন, আগে জানলে চোরগুলোকে টিকিট দিতাম না, আমি প্রার্থী, আমি আছি, হলো? লাভ হলো না। সিঙ্গেল ম্যান আর্মি একদম। 2021 দুটো বড় প্রচার হলো। ফার্স্ট হলো বাংলা নিজের মেয়েকে চায়। বাংলার মেয়ে ভোটে জিতলো। জেতার পর আমরা দেখলাম হাঁসখালি, আর আমার একটা মতুয়া বোন, তাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণ করা হলো, মেরে ফেলা হলো, অন্ধকারে মারা গেল। সে পোস্টমর্টম বন্ধ ঠিকঠাক হলো না। বাংলার মেয়ে আরজি করের আমার বোনটা ছিল না, তার কি হয়েছে আমরা দেখেছি। পশ্চিমবঙ্গে যে কটা ধর্ষণ হয়েছে তারা কি বাংলার মেয়ে না? তারা কি উগান্ডায় থাকেন? তাদের নিরাপত্তা কে দেবে? দুর্গাপুর ঘটনার পর তিনি বলে দিলেন যে বাংলার মানে মেয়েরা রাতে বেরোয় কেন? মেয়েরা রাতে বেরোবে না? তারা পুতুল নাকি? মুখ্যমন্ত্রী রাতে বেরোন কেন? তিনি তো মহিলা।
তারপর হচ্ছে কসবা ল কলেজের ঘটনা দেখুন। একটা আইন পড়া একটা ছাত্রী, তাকে রেপ করা হলো, তার ছবি তুলে তাকে ইউজ করা হলো। 2021 আরেকটা প্রতিশ্রুতি কি ছিল? ডবল ডবল চাকরি হবে। আমরা কি দেখলাম? 26,000 চাকরি গেল। ডবল ডবল চাকরি গেল বলতে। এবার 26,000টাকে সাধারণ মানুষ খুব সিম্পল ভাবে দেখুন আপনারা, আমি হিসাব দিচ্ছি আপনাকে। 26,000 চাকরি মানে আপনার মাথায় আসবে কি? 26,000 ইন্টু 4 মিনিমাম, রাইট? তো 1,00,000 সামথিং পরিবার, এতগুলো পরিবার ক্ষতিগ্রস্ত। এটা নর্মাল হিসাব, তাই তো? এটা নর্মাল হিসাব। কতজন পরীক্ষা দিয়েছিল জানেন? পরীক্ষা দিয়েছিল 30 লক্ষ। 30 লক্ষর সাথে প্রতারণা হয়েছে। যারা চাকরি পেয়েছে, যারা পায়নি। কে যোগ্য কে অযোগ্য আমরা জানি না। 30 লক্ষ ইন্টু 4, 1,20,00,000 মানুষ এফেক্টেড। যুব সমাজ এফেক্টেড। যারা চক ডাস্টার ধরবে ভেবেছিল, তাদের ভবিষ্যৎ শেষ। এই তো হচ্ছে অবস্থা, এই তো হচ্ছে গল্প। তো ওভারঅল সিচুয়েশন এটা। মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি মানে প্রতারণা। বারবার দেখে যে মুখ্যমন্ত্রী একটা প্রকল্প চালু করেছেন, যে কাটমানি প্রকল্প, ওটাই চলছে, আর কি চলছে না। এই মুহূর্তে আমরা ফিরে আসি, এই যে চাকরির দুর্নীতির ব্যাপারটা আমরা শুনলাম। চাকরি দুর্নীতির ব্যাপারে যে এত কোটি কোটি টাকা, এত হাজার কোটি টাকা, এই কোটি টাকা যখন তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের কাছে যাওয়া হয়, এই টাকাটা তার বাড়ি থেকে পাওয়া গেল, সেখানে জিজ্ঞাসা করা হয়, উনি কখনো বলেন যে আজকে আমার মন ভালো নেই, আবার কখনো বলেন রোনাল্ডোকে ইস্ট বেঙ্গলে খেলানোর জন্য এই টাকাগুলো উনি জমাচ্ছেন। আমরা সেই প্রসঙ্গ বাদ দিয়ে দিচ্ছি, আমরা প্রসঙ্গে ফিরছি। যদি বাংলায় ডবল ইঞ্জিন সরকার আসে, তাহলে এই সাধারণ মানুষদের, এই যারা চাকরি হারিয়েছে, এদের জন্য কি ভাববে তারা? দেখো, সুন্দর কতটা প্রতিশ্রুতি আছে। এরকম ভারতীয় জনতা পার্টির প্রতিশ্রুতি মানে প্রতারণা না। ভারতীয় জনতা পার্টির গ্যারান্টি মানে ফুলফিল করার গ্যারান্টি। সিম্পলি দেখুন, কত 4-5টা পয়েন্ট অমিত শাহজি এসছেন তখন দিয়েছেন। ফার্স্ট কি ছিল? সরকারি কর্মচারী যারা আছেন, ক্ষমতায় আসার 45 ডেজের মধ্যে 7th পে কমিশন চালু করা এবং কেন্দ্রীয় হারে দিয়ে দেওয়া। ফার্স্ট, অন্য রাজ্যগুলো দেখে নিন, আমাদের কথা বিশ্বাস করতে হবে না। অন্যান্য রাজ্যে, বিজেপি শাসিত রাজ্যগুলোর কর্মচারীদের আপনারা মাইনে দেখুন, তাদের দিয়ে পরিমাণ দেখুন, তাহলে বুঝতে পারবেন। সেকেন্ড পয়েন্ট ছিল, যারা দুর্নীতি, শিক্ষা দুর্নীতির ক্ষতিগ্রস্ত যারা হলেন, তাদের ক্ষতিপূরণ এবং একই সাথে বয়সের সীমা, ঊর্ধ্বসীমা 5 বছর বাড়ানো, যাতে তারা পরীক্ষায় বসার একটা সুযোগ পায়। থার্ড পয়েন্ট ছিল, রাজ্য সরকারি কর্মচারী, সরকারি অফিসগুলো যে শূন্য পদগুলো আছে, 40 ডেজের মধ্যে শূন্য পদ পূরণের ব্যবস্থা করা। আমি শুধু এডুকেশন ডিপার্টমেন্ট আপনাকে বলি, আমাদের বিধায়ক দীপক বর্মনদা, ফালাকাটার বিধায়ক উনি, আপনাদের ফালাকাটার দীপক বর্মনদা একটা মানে বিধানসভায় প্রশ্ন করেছেন, শিক্ষা দপ্তরের শূন্য পদ কত? ব্রাত্য বসু উত্তর দিয়েছিল, শিক্ষা দপ্তরের শূন্য পদ হচ্ছে 5 লক্ষ। তো অন্যান্য সেক্টরে কত আপনার ইমাজিন করুন। ওভারঅল সিচুয়েশন হচ্ছে এটাই, কন্ডিশন হচ্ছে এটাই। এবার ফিরে আসি আরজিকর কাণ্ড। কলকাতায় একটা বড়সড় কাণ্ড হলো আরজিকর কাণ্ড, যার অপরাধীকেও এখনো সঠিকভাবে আইডেন্টিফাই করা যায়নি এবং যার শাস্তিও সঠিকভাবে হয়। বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বিজেপি প্রার্থী হিসাবে অভয়ার মা নিজে আত্মপ্রকাশ করেছেন এবং তিনি দাবি করেছেন এবং তিনি মনে করেছেন যে এর মাধ্যমে অন্তত উনি ভোটে জিতে বিধানসভায় গিয়ে সঠিক বিচারের একটা দাবি করতে পারবেন। এইখানে যদি ডবল ইঞ্জিন সরকার আসে, বিচার কি পাবে? অভয়ার যখন বলতে হবে একটা জিনিস আপনার বোঝানো উচিত, আপনার দর্শককে বোঝানো উচিত। আপনাকে যদি বলি এখন আপনার এই সবুজ জামাটা বেশ সুন্দর, কেমন হবে? অবশ্যই ভালো হবে না, তার কারণ আমি সবুজ জামা পরে নেই। আপনি যে জামাটা দিয়ে আমাকে বলেন এটা সবুজ প্রমাণ করতে হবে, আমি পারবো না, একদমই না। এক্স্যাক্টলি অভয়ার বিচারে এটাই হয়েছে। ফরেন্সিক ডিস্ট্রয় করে দেওয়া হয়েছে, ফরেন্সিক এক্সপার্টরা ফরেন্সিকটাকে ডিস্ট্রয় করেছে। সেমিনার রুমের পাশে যে রুমটা, ওটা ভেঙে ফেলা হয়েছে। যে বিপ্লবী ডাক্তাররা বড় বড় কথা বলেছিল, তাদের অনুমতিতে ভাঙা হয়েছে, কিন্তু ভেঙে ফেলা হয়েছে। জুনিয়র ডাক্তার ফ্রন্ট বড় বড় ডায়লগ মেরেছিল, সেই ফ্রন্টের ডক্টরদের সাইন ওখানে আমরা দেখেছিলাম। চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টরদের সাইন আমরা দেখেছিলাম ওর মধ্যে। তো আপনার যেমন এই জামাটা সবুজ হবে না, ঠিক তেমনই ফরেন্সিক প্রমাণ ঠিক হবে না। ফরেন্সিক লো পার্ট ফার্স্ট, মামলা জাজমেন্ট আমি পড়ছিলাম আইনজীবী হিসাবে যখন দেখছিলাম, জাজমেন্টের লাস্ট পোর্শন একটা অদ্ভুত জিনিস আছে। অদ্ভুত হচ্ছে, অভয়ার কিছু প্রাইভেট পার্টসে
মিক্সড ডিএনএ পাওয়া গেছে। তো কোশ্চেন হচ্ছে মিক্সড ডিএনএ কে জাস্টিফাই করা হয়েছে কিভাবে, শুনলে আপনারা অবাক হয়ে যাবেন। জাস্টিফাই করা হয়েছে যে ডাইসেকশন ট্রের উপর কাজ করা হয়েছিল, যে সিজার ইউজ করা হয়েছিল, সিজার করে নাকি স্টেরিলাইজ ছিল না, আর যিনি করেন তার অ্যাপ্রন নাকি স্টেরিলাইজ ছিল না। এইরকম একটা ঘটনা, মিনিমাম একটা কেয়ার নিল না। অবশ্যই এটা স্বাস্থ্য দপ্তর এক্স্যাক্টলি, কেয়ার নিল না, কি করে সম্ভব হলো? সন্ধ্যাবেলা পোস্টমর্টম হলো, ম্যাজিস্ট্রেটের অনুমতি লাগে, এই ক্ষেত্রে অনুমতি দিয়েছিল এএসআই, একটা সাধারণ থানার এএসআই, কি করে হলো? তো এই প্রশ্নগুলো থাকবে। অভয়ার বিচারকে পুরো শেষ করে দেওয়া হয়েছে এবং তার জন্য বামপন্থীদের কৃতিত্ব কম নয়। কেন স্পেসিফিক্যালি বলছি, আপনাকে বামপন্থীরা অনেক ক্রেডিট নেয়, তো আমরা এই করেছি ওই করেছি। আমি ভিডিও প্লে করতে পারি, অন্য একটা মিডিয়া হাউসের বলে আপনি দেখাতে চাইছি না, আমি পাঠিয়ে দিতে পারবো আপনাকে। অভয়ার বর্তমান যে আইনজীবী আছে এবং বাবা মার, তার সাথে জাজমেন্ট বেরোনোর পর সৌভাগ্য বা দুর্ভাগ্য যাই বলুন, হয়েছিল আমার বসার একটা বহুল প্রচারিত সংবাদ মাধ্যমে। আমি তাকে জিজ্ঞেস করেছিলাম যে স্যার, একটা প্রশ্ন আছে আপনার কাছে। চার্জশিট যখন ফাইল হয়েছিল, চার্জশিটে বেশ কিছু গোলমাল ছিল, আপনারা নারাজি পিটিশন কেন ফাইল করলেন না, মানে অবজেকশন কেন করলেন না? এটা তো মামলাটাকে শেষ করে দিল। উনি বললেন হ্যাঁ আমাদের ভুল হয়েছে। চার্জশিট চ্যালেঞ্জ করে হাইকোর্টে মামলা হলো, হাইকোর্ট বলে সুপ্রিম কোর্টে পেন্ডিং আছে, সুপ্রিম কোর্টে মুভ করলো না, পেন্ডিং থাকলো, ওইদিকে জাজমেন্ট হয়ে বেরিয়ে গেল। ওই মামলাটাকে নিয়ে নাড়াচড়া কেন করা হলো না? প্রশ্ন করলাম, তাদের কাছে উত্তর নেই। দেখুন, অভয়ার বাবা মার কাছে মামলার সম্পর্কে তারা জানবে না, তারা আইনজীবী নন। তার আইনজীবী তো বড় বড় ছিল, বিকাশ বাবু ছিলেন তার আইনজীবী প্রথম দিকে, পরের দিকে গ্লোবাল ম্যাডাম ছিলেন। তো এরা কি করেছিলেন? এরা মামলাটাকে দায়িত্ব নিয়ে ডুবিয়েছিলেন। বিকাশ বাবু মনে হয় জোট ধর্ম পালন করছিলেন, জোট সঙ্গীতে বাজাচ্ছিলেন, এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের ডক্টরদের বাজাচ্ছিলেন। জুনিয়র ডক্টর ফ্রন্টকে মনে করুন আপনি, জুনিয়র ডক্টর ফ্রন্ট সুপ্রিম কোর্টে যে কবার গেছে, সুপ্রিম কোর্টে গিয়ে একবারও বলেনি অভয়ার বিচারের কথা। বলেছে ইলেকশন হচ্ছে না, সিসিটিভি নেই, সেট কালচার আছে, নর্থ বেঙ্গল সাউথ বেঙ্গল লবি, এই তো চলেছে। এবার আমরা একটা প্রসঙ্গে চলে আসি, সেটা হলো বাংলার মানুষ 3 দশক ধরে দেখেছেন বামপন্থী সরকারকে, আবার প্রায় প্রায় 3বার ভোটে জিতে গভর্নমেন্ট আছে তৃণমূল কংগ্রেস। বামপন্থী সরকারের এমন কি কি জিনিস ছিল যেই ভুলগুলো বামপন্থী সরকারকে পতনের মুখে দিয়েছে, কিন্তু তৃণমূল সরকারও সেটাকে সলভ করতে পারে? কল্যাণী গেছেন কোনোদিন? হ্যাঁ, দিয়েছে। কল্যাণীতে আমি 5 বছর কাটিয়েছি আমার ল পড়াকালীন। কল্যাণী শিল্পাঞ্চল ছিল, অবশ্যই 272টা ফ্যাক্টরি ছিল, আজকে সেখানে 20টাও টিকে নেই। চলছে না, চলবে না, লাল ঝান্ডার আড়ালে শ্রমিক বিদ্রোহের নামে শ্রমিক নেতারা টাকা কামিয়ে গেছে, শিল্পগুলো ডুবে গেল। পশ্চিমবঙ্গের বুকে বিভিন্ন শিল্প গেল, শিল্প তাড়ালো বামফ্রন্ট। লাস্টের দিকে বামফ্রন্ট একটা অদ্ভুত উদ্ধত্ত এসেছিল। এলসিএস যারা, লোকাল কমিটি সেক্রেটারি যারা, তারা নিজেদেরকে ভগবান মানানো শুরু করে, মনে করে আমরাই ভগবান। এবং আজকের দিনে তৃণমূলের বুথ প্রেসিডেন্টও, তৃণমূলের অঞ্চল প্রেসিডেন্ট বা ব্লক প্রেসিডেন্টও ভগবান হয়ে গেছে। মানে মেরা বচন হি মেরা শাসন, এরকম টাইপের একটা অ্যাটিটিউড চলে এসেছে। সব জায়গায় দুর্নীতি এরা করে, সব জায়গায় চুরি এরা করে। সিন্ডিকেটের কথা হয় এই এলাকার, এই সিন্ডিকেট তো দেবরাজ এসে তৈরি করেন, সিন্ডিকেট তো ছিল এখানে, এই সিন্ডিকেট ছিল এখানে, এবং এই সিন্ডিকেটকে বামপন্থীদের সিন্ডিকেট যেটা ছিল, সেই সিন্ডিকেটটাকে এগিয়ে নিয়ে তৃণমূল। তো উন্নততর বামফ্রন্টে যে কথাটা আমরা শুনতাম আগে, তৃণমূলই হলো বেসিক্যালি সেই উন্নততর বামফ্রন্ট। যা চোর চিটিংবাজ ছিল, এখনো সেই চোর চিটিংবাজি আছে। দেখুন, এখানে চেঞ্জ দরকার, এখানে আমার কর্মসংস্থান দরকার। আমার রাজ্য বৃদ্ধাশ্রমে পরিণত হয়েছে আজকে, আমার রাজ্যে ইউথ নেই। আপনি ফেসবুক যখন দেখেন, আপনি ইউটিউব যখন দেখেন, ওই দেখবেন আমার রাজ্যে দেখা যাচ্ছে 80% ইউথ যেন ফুড ব্লগার হয়ে গেছে। সবাই বিরিয়ানির ব্লগ করছে। কেন করছে বলুন তো? কোনো আইডিয়া আছে? এক্স্যাক্টলি, চাকরি নেই। কোনো পলিটিক্যাল নেতা ঘুরছে, ইলেকশন টাইমে ছাড়ুন, যারা রাজনীতি করে, দাদা 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 করে পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। কেন করছে বলুন তো? দাদা একটা বিরিয়ানি প্যাকেট দেবে, এবার রাতের বেলা হালকাটা বোতল দেবে, এই হিসাবে চলছে। আপনি একটা যুবককে 12,000 টাকা চাকরি দিন, বলুন চাকরি করতে হবে, তার সাথে তাকে অপশন দিন, না আমি আপনাকে 8,000 টাকা দেবো, সরি 20,000 টাকা দেবো, নির্বাচনী নোংরামি করতে হবে, বোম মারতে হবে, সে 12,000 টাকার জবটা কিন্তু নেবে।
অবশ্যই। যে কেউ সম্মানের সাথে বাঁচতে চায়। এখন চাকরি বলতে গেলে তৃণমূল সুপ্রিমো নিজেই বলে দিয়েছেন যে চপ ভাজুন, বউকে বলুন একটু ঘুগনি বানাতে, সেই ঘুগনি বেচুন, চা বেচুন, ঝালমুড়ি না, বেচুন। ভালো বলেছেন। চাকরির কি বিকল্প এই না যুগে? না, ভালো বলেছেন, আমি ভালো বলেছেন। এই জিনিসটা দেখাতে হবে তো, এবং সবাই তো সবকিছু জানে না। আমি চপ ভাজতে জানি না, আমি ঘুগনি বানাতে জানি না, তো এক কাজ করে, আমার বিশ্বাস এগুলো নিয়ে উন্নতি করা যায়। আমার বিশ্বাস অভিষেক বন্দ্যোপাধ্যায় বউ বা তৃণমূলের নেত্রীর ভাই ভাতৃবধূ এরা নিশ্চয়ই এই চপ এবং ঘুগনি বেচেই সম্পত্তি বানিয়েছেন। চপ এবং ঘুগনি বানানোর যে রেসিপিটা স্পেশাল, কেন এত বিক্রি হয়, আমি হবে না এরা বলে দিক। অথবা মমতা বন্দ্যোপাধ্যায় একটা কাজ করুক, পশ্চিমবঙ্গের একটা যুবক চাকরি চাইবে না, ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গে আর কন্টেস্ট করবে না। মানুষের স্বার্থে রাজনীতি তো। অবশ্যই। মমতা বন্দ্যোপাধ্যায় বলে দিক যে অভিষেক বন্দ্যোপাধ্যায় ঠিক কোন ব্যবসাটা করে এত কুইক সময়ে এত 100 কোটির মালিক হলো, অথবা টালির চালায় থাকা কাজরি বন্দ্যোপাধ্যায়ের কি করে এত সম্পত্তি হলো। এটা সিম্পল বলে দিক, বলে দিলে মানুষ দেখবেন সেই কাজটাই করবে। কারণ কে চাকরি চাই বলো, চাকরি করার বেতন পাবে, চাকরি বেতন পাওয়ার জায়গা নেই, কিন্তু বেতন কম, কিন্তু ওভারঅল যদি দেখেন আপনি, ব্যবসা করলে রিক্রুটমেন্ট হবে, ব্যবসা করলে আমি কাজ দিতে পারবো, তারা সেই কাজটা করবে যে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের কাজ করে। আমি একটা জিনিস আপনাকে দেখাচ্ছি, মোবাইলটা খুললাম এক্ষুনি, অবশ্যই অবশ্যই। একটু টাইমও নিচ্ছি আপনার কাছ থেকে আমি। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। আপনি দর্শক বন্ধুদেরও দেখাতে হ্যাঁ, পারেন। তাদের জন্যই করছি। একটা মুখ্যমন্ত্রীর বাড়ির অ্যাড্রেস আপনারা কেউ জানেন? মুখ্যমন্ত্রীর বাড়ি কালীঘাটে, ঠিক কালীঘাটের মন্দিরের না, উল্টো address দিকে কেউ জানেন? সোজা। অ্যাড্রেস কেউ জানেন? না, আপাতত না। আচ্ছা, পুরীতে একটা হোটেল আছে, হোটেল সোনার তরী, আমি তার ওয়েবসাইটটা খুঁজছি। পুরীতে একটা হোটেল আছে, হোটেল সোনার তরী, খুব ফেমাস হোটেল, লোকজন গিয়ে থাকে, সোনার তরীতে লোকজন গিয়ে থাকে। আর দেখুন তো আপনার অ্যাড্রেসটা চেনা চেনা লাগে কিনা, দেখা যাচ্ছে অ্যাড্রেসটা? অ্যাড্রেসটা হচ্ছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। এবার মুখ্যমন্ত্রীর একটু ইলেকশন এফিডেভিটটা খুলবেন, তার অ্যাড্রেস দেখবেন, অ্যাড্রেস হচ্ছে 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিট। তো মুখ্যমন্ত্রী টালির চালা, সেখানে ওটা হোটেলের রেজিস্টার্ড অ্যাড্রেস, অফিসের অ্যাড্রেস। গরিব মুখ্যমন্ত্রী আমাদের টালির চালা থেকে কিভাবে একটা করে দিলেন এরকম, বলুক, আমরাও তো চাই। অবশ্যই। এবারে আসি আমরা, বর্তমানে দেখতে পাচ্ছি অভিষেক ব্যানার্জির কিছু স্ট্র্যাটেজি পরিবর্তন করা প্রকল্প, যেইগুলোতে উনি দাবার ঘুঁটি বদলে দিতে চান, যেরকম সেবাশ্রম, তার ব্যাপারে কি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানাবো, সিরিয়াসলি বলছি। আপনি মনে পলিটিক্যাল ডিফারেন্স থাকতে পারে, অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রমাণ করে দিয়েছেন যে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কতটা অযোগ্য, কতটা অপদার্থ। কি করে উনি সেবাশ্রয় করেছেন, তার মানে ওই এলাকার স্বাস্থ্যকেন্দ্র নেই, সরকারি চিকিৎসা ব্যবস্থা নেই। চিকিৎসা ব্যবস্থা না থাকার জন্য তাদের সাপোর্টিং করা দরকার ছিল সেবাশ্রয় করে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চিকিৎসা হলে তিনি আমেরিকা যাবেন, গরিব মানুষের চিকিৎসার জন্য সরকারি স্বাস্থ্যকেন্দ্র থাকবে না, ভোট সাথী প্রকল্প সেবাশ্রয় আসবে। অভিষেককে ধন্যবাদ, তার পিসি অপদার্থ সেটা তিনি প্রমাণ করেছেন সেবাশ্রয় করে। এবার যদি আমরা রাজারহাট গোপালপুরকে দেখি, রাজারহাট গোপালপুর অঞ্চলের বর্তমানে সাধারণ মানুষদের কাছে আমরা গিয়েছি, সাধারণ মানুষদের যারা স্থায়ী নাগরিক, তাদের কাছে প্রধান সমস্যা হয়ে দাঁড়াচ্ছে প্রমোটার সমস্যা। এই প্রমোটার সমস্যা আবার এই তৃণমূলের আমলে, তৃণমূল কংগ্রেস আসার পর থেকে উত্তর বৃদ্ধি পাচ্ছে। এই ব্যাপারটা নিয়ে কি ভাবছেন? দেখো, সিন্ডিকেট রাজ, এটাই সিন্ডিকেট রাজ। সিন্ডিকেট এরা থেকে বিপুল ফান্ডিং হয় তৃণমূলকে। আগে লোকজন সিন্ডিকেট চালাতো, তৃণমূলকে ফান্ডিং করতো, এখন তৃণমূলই সিন্ডিকেটটা চালায়। দেবরাজ তার মাথা, দেবরাজ মানে যে শ্যাডো বিধায়ক এখানকার, সে তার মাথা। প্রত্যেকটা মধ্যবিত্তরা বাড়ি কেনার চেষ্টা করে, প্রত্যেকটা বাড়িতে প্রায় 800 থেকে 1000 টাকা স্কোয়ার ফিটের দাম বেড়ে যায়, কারণ সিন্ডিকেটের মাল কিনতে হবে, সিন্ডিকেটের লেবার কন্ট্রাক্টর দিতে হবে। তারপরেও যারা বাড়ি কিনছে, নতুন ফ্ল্যাটে যান আপনি, নতুন ফ্ল্যাট যেগুলো আছে 1.5 বছর 2 বছরের ফ্ল্যাট, 2টো বর্ষা পার করেছে এরকম ফ্ল্যাট, গিয়ে দেখবেন তারা বলবে সিপেজ হচ্ছে ভিতরে।
সিপেজের সমস্যা আছে। সিপেজ হচ্ছে কারণ মেটেরিয়াল হচ্ছে পুয়ার কোয়ালিটি ইট, পুয়ার কোয়ালিটি বালি। পুয়ার কোয়ালিটি কেন? দাম সিন্ডিকেটের কাছে নিতে হবে, যা কোয়ালিটি সেটা নিতে হবে, বালি কোয়ালিটি আসছে। বালির গ্র্যানুয়ালস মানে দানা, ছোট দানার বালি আসছে। এই ওভারঅল এই সিচুয়েশন গুলোর জন্য এফেক্টেড হচ্ছে সাধারণ মানুষ। মানুষের টাকা যাচ্ছে, মানুষের সর্বস্ব। একটা মধ্যবিত্ত তার জীবনের সঞ্চয় দিয়ে লোন টোন করে একটা মাথা গোজার জায়গা করছে, সেটা অবস্থা খারাপ। এর সাথে আরো একটা আসপেক্ট আছে, এলাকার 70% কনস্ট্রাকশন ইলিগাল কনস্ট্রাকশন, 70%। তো ইলিগাল কনস্ট্রাকশন ধরুন কালকে কেউ একটা মামলা করলো, বাড়ি ভাঙা পড়বে গ্যারান্টি, রাইট? মধ্যবিত্ত কোথায় যাবে বলুন তো, যে বাড়িটা কিনলো? দায়টা কার? কেউ নেবে না দায়? এই প্রশ্নগুলো মানুষের মনে ভাবাচ্ছে। এবার শেষ প্রশ্নের দিকে আসি। এই রাজারহাট গোপালপুর বিধানসভা কেন্দ্রটাকে আপনি ভোটে জিতলে এটার কোন পরিবর্তনগুলো আপনি দেখতে চান? অনেক কিছু বেসিক কারেকশন আছে। দেখুন, পুরো রাজ্যের ক্ষেত্রে ভারতীয় জনতা পার্টি যে প্রতিশ্রুতি আছে সেগুলো তো অবভিয়াসলি আছে। কারণ দুর্নীতি খালি, চুরিটা খালি মানে একটা জায়গার তো ইস্যু না, চুরিটা সামগ্রিক, পুরো বিধানসভা জুড়ে চুরি। দেবরাজ ব্যতিক্রম নয়। তো ছোট ছোট ইস্যুগুলো যদি আপনাকে বলি, যেমন নিকাশি ব্যবস্থা এখানকার, তো বর্ষাকালে আসলে এখানে নৌকা নিয়ে বেরোবে মানুষ, না কিভাবে বেরোবে বুঝতে পারে না। তো নিকাশি ব্যবস্থা খারাপ, যে খাল বিল গুলো ছিল নেই, পুকুরগুলো বুঝিয়ে ফ্ল্যাট উঠেছে, তো ওইগুলোকে রেস্টোর করা, খালগুলো ডিসল্টিং করা, খালগুলোকে ক্যানেলগুলোকে পরিষ্কার করা, ড্রেনেজ সিস্টেমকে বেটার করা, তার ফলে জল জমাটা কমবে এখানে, ফার্স্ট। সেকেন্ড হচ্ছে এই জমা জলের ফলে এই এলাকায় আপনি যদি খোঁজ নেবেন, সব থেকে বেশি ডেঙ্গু আক্রান্ত হয় এই এলাকায়। অবশ্যই জমা জল তার একটা রিজন, জমা জল রিজন। এবং ডেঙ্গু আক্রান্ত হলে সরকারি ব্যবস্থা নেই, যেন বেসরকারি হাসপাতালে ভর্তি হতে হয়। আপনি এলাকায় যদি ঘুরে দেখবেন, প্রচুর বেসরকারি হাসপাতাল। মনে হতে পারে কি করে চলবে, এই সব পেশেন্টের জন্য চলে, কারণ যারা সরকারি ব্যবস্থা যেতে পারে না, সরকারি ব্যবস্থা নেই, বেসরকারি যেতে বাধ্য হয়, ঘটি বাটি বিক্রি করে যেতে বাধ্য হয়। সে একটা সেক্টর। থার্ড, এখানকার ইউথ যারা আছে তাদের কাজের দরকার, অবশ্যই কাজের জন্য তাদের ট্রেনিং দরকার, তাদের চাকরি পরীক্ষায় বসার জন্য ট্রেনিং দরকার। তা আমার প্রপোজাল আছে, এখানে প্রমিস আছে, এখানে ফ্রি কোচিং সেন্টার চালু করা, যেখানে কাজের সুবিধা ট্রেনিং দেওয়া হবে চাকরির জন্য। এই ফ্রি কোচিং সেন্টারের প্রসঙ্গে আসি। যারা চাকরি পাননি কিংবা যারা হচ্ছে এই শিক্ষকের চাকরি থেকে বরখাস্ত হয়েছেন এই চাকরি দুর্নীতির জন্য, তারা দেখা যাচ্ছে এই অঞ্চলে প্রচুর পরিমাণে প্রাইভেট টিউশন খুলে বসে। আপনারা যদি এবার ফ্রি কোচিং সেন্টার খোলেন তাহলে তো তাদের ভালো। একদমই হবে না, হবে না। কারণ আমি আবার বললাম আপনাকে, বলা হলো চাকরি পরীক্ষার প্রিপারেশনের জন্য, ফার্স্ট নিডিদের জন্য একটা ক্রাইটেরিয়া থাকবে, লিগাল ফ্রি লিগাল এড ক্যাম্প, লিগাল হেল্প করা, মানুষকে সাজেশন দেওয়া, কে কি মামলা করবে না করবে তার আসবে, সাজেশনটা অন্তত ফ্রিতে পায়, তার ব্যবস্থা করা। ফ্রি উইকলি একটা স্বাস্থ্য শিবির করা, যাতে মানুষ সুবিধা পায়, এবং সরকারি চিকিৎসা ব্যবস্থা ঠিক করা। তার সাথে শেষটা এখানেই নয়, আপনারা ছোট্ট জিনিস বলি, আপনি পশ্চিমবঙ্গের বাইরে অনেক জায়গায় গেছেন, কোনদিন দামনদিউ যাওয়া হয়েছে? না। অনেক জায়গা দেখবেন, দামনদিউতে যদি যান, বিচ দেখবেন খুব সুন্দর সাজানো। বিচের পাশে, ওই বাংলাটাকে গুজরাট হয়ে দেয়নি বলে এগুলো হয়নি, যদি ওটা ইউটি, বিচের ধারে দেখবেন ছোট ছোট কিয়স্ক আছে, কিয়স্কে মহিলারা বিভিন্ন সামগ্রী বিক্রি করছে। কিয়স্ক গুলো গভর্নমেন্ট থেকে দেওয়া আছে, যে ভালো সেল করতে পারছে, ভালো কাজ করতে পারে, তাকে আর একটু লোন দেওয়া হচ্ছে, ব্যবসাটা বাড়াতে পারে। মহিলা শিল্পপতি, মহিলা এন্টারপ্রেনার তৈরি করা হচ্ছে, তারা কাজ করছে আজকে। আর ঠিক এখানে দেখা যাচ্ছে ঠিক উল্টো জিনিসটা, যে রাস্তার ধারে যে স্টল গুলো তাদের কাছে টাকা নেওয়া হচ্ছে, সেই স্টল গুলোর থেকে টাকা নেওয়া হচ্ছে, উল্টে পৌরসভাকে দিতে হচ্ছে, ইউনিয়নকে দিতে হচ্ছে, তাদের লাভের অংশ তাদের কাছে। এক্স্যাক্টলি। এবার এখানেই শেষ নয়, এর সাথে ধরুন সেন্ট্রালের গাদাগুচ্ছের প্রজেক্ট আছে, যেগুলো ইউথকে ডাইরেক্টলি হেল্প করে, মানুষকে হেল্প করে। যেমন ধরুন লাখপতি দিদি, লাখপতি দিদি এমন একটা স্কিম যেখানে মহিলাদের সশক্তিকরণ করা হবে, মহিলাদের এগিয়ে নিয়ে যাওয়া হবে, এবং মহিলাদের ব্যবস্থা করা হবে, মহিলারা যাতে এগিয়ে পারে, মহিলারা যাতে কিছু কাজ করতে পারে তার ব্যবস্থা করা হবে, এবং সেটাই করা হচ্ছে, সেটা এখানেও করা হবে। ইউথদের কথা বলেন, স্ট্যান্ড আপ ইন্ডিয়া বলুন, বা স্টার্ট আপ ইন্ডিয়া বলুন, বা স্কিল ডেভেলপমেন্টের কথা বলুন, সেই ক্ষেত্রে কাজ হচ্ছে। আচ্ছা, আরো ছোট স্কেলে চলে যায়, পিএম বিশ্বকর্মা যোজনা, যারা বিভিন্ন স্মল সেক্টরে কাজ করে, কবলার থেকে আরম্ভ করে, কার্পেন্টার থেকে আরম্ভ করে, তাদের ট্রেনিং দেওয়া, তাদের টুলস দেওয়া, তাদের এককালীন কিছু টাকা দেওয়ার ব্যবস্থা হচ্ছে।
সেইটা এখানে আসতে দেয়নি মমতা ব্যানার্জি। যদি এখানে আসতো মানুষ কাজটা করতে পারতো, সেটা বন্ধ করে দিয়েছে। তাই ওভারঅল এই ইস্যুগুলো আছে, এগুলো মানুষের কাছে ডাইরেক্টলি যায়, তো দে ক্যান ডু সামথিং, দে ক্যান ডু বিজনেস, তারা লাইফে এগোতে পারবে। এই কাজটাই করা হবে। এবার কিছু র্যাপিড ফায়ার প্রশ্নে আছি। shoot. কিছুদিন আগেই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ধর্মতলার প্রতিবাদী মঞ্চ থেকে ঘোষণা করেছিলেন এবং বিজেপির উদ্দেশ্যে, বিজেপি ভারতীয় জনতা পার্টির উদ্দেশ্যে কোশ্চেন করেছিলেন, গ্যাসের মূল্য বৃদ্ধি এত হলে মানুষ খাবে কি? সিরিয়াস, একদম সিরিয়াস কোশ্চেন। যুদ্ধটা তো ভারতীয় জনতা পার্টি করছে না, এটা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার। কিন্তু ডোমেস্টিক গ্যাসের সাপ্লাইয়ের কোনো অসুবিধা নেই, তো মুখ্যমন্ত্রীকে একটু বলুন না। আমি তো আপনার সংবাদ মাধ্যমের থ্রুতে বলতে চাইছি যে তোমার যে চাল চোর গুলোকে আছে, এবার গ্যাস চোর হতে মানা করো। আমি সিম্পল কথা বলছি, গ্যাসের সাপ্লাই কোনো এক মিনিট প্রবলেম এই নেই। জায়গাটায় কাটি আপনাকে। এই সংবাদ মাধ্যমের মাধ্যমেই আমরা প্রচার করেছিলাম, মুখ্যমন্ত্রী নিজে বলেছিলেন যে গ্যাসের যারা ব্যবসা করছেন বা গ্যাসের যারা বিক্রয় করছেন কালোবাজারিতে, তাদেরকে উনি ভর্ৎসনা করেন এবং উনি গ্যাসের বিভিন্ন কোম্পানিগুলো, বড় বড় কোম্পানিগুলোর কাছ থেকে উনি তথ্য পেয়েছিলেন যে গ্যাসের কোনো সংকট নেই। সিরিয়াসলি গ্যাসের কোনো সংকট নেই, ডোমেস্টিক গ্যাসের কোনো সংকট নেই। সিলিন্ডার পিছু 2000 থেকে 2500 টাকা করে চাওয়া হচ্ছে। কারণ দেখুন, এখন তো সুদীপ্ত সেন, গৌতম কুণ্ডুরা জেলের বাইরে নেই। তারা যদি জেলের বাইরে থাকতো, মমতার সেই ছবিটা কদিন আগে গেছেন কি 100% এসআর ফেসার কিছু বলে, সেই ছবিটা কয়েক কোটিতে বিক্রি হয়ে যেত, তার ইলেকশন ফান্ড উঠে যেত। তো গ্যাসের সিলিন্ডার আছে, এখন সিলিন্ডার বিক্রি হচ্ছে, প্রত্যেকটা সিলিন্ডার বিক্রি হচ্ছে 1500 থেকে 2500 টাকায়। সেগুলো সাধারণ মানুষের টাকা আবার চুরি করছে অন্যভাবে। এরা চাল চোর ছিল, ত্রিপল চোর ছিল, এরা এখন গ্যাস চোরে পরিণত হয়েছে। গ্যাসের যে মূল্যবৃদ্ধি 60 টাকা হলো, মানুষের পকেটে তো টান পড়বে। সার্টেনলি, অবভিয়াসলি, কিন্তু হিসাব করুন 4 জন ফ্যামিলি মেম্বার, রাইট? মাসে 60 টাকা, মানে পার ডে 2 টাকা, ঠিক আছে? 4 জন ফ্যামিলি মেম্বার যদি আমি ভাগ করি, পার হেড 50 পয়সা। ভুল বললাম? না, অবশ্যই না। পার ডে পার হেড 50 পয়সা বৃদ্ধি পেয়েছে। দেখুন, একটা পয়সা বৃদ্ধি পাওয়া গায়ে লাগবে। পশ্চিমবঙ্গের অর্থনৈতিক অবস্থা কোন জায়গায় দাঁড়িয়ে আছে ভাবুন। পার ডে 50 পয়সা খরচা বৃদ্ধিতে মানুষের মনে হচ্ছে। অন্য রাজ্যে কিন্তু হয় না, কারণ অন্য রাজ্যে কর্মসংস্থান আছে, কাজ আছে। পরিযায়ী শ্রমিকদের কথা ছোট্ট করে মনে করে দিই আপনাকে। মুখ্যমন্ত্রী বলে না, পরিযায়ী শ্রমিকরা ফেরত আসুন, ফেরত আসলে আমি 5000 টাকা করে দেবো। কজন আসলো? আসলে কি করবে তাদের? এক্স্যাক্টলি, একজন পরিযায়ী শ্রমিক অন্য রাজ্যে কাজ করে 40 থেকে 50,000 টাকা করে রোজগার করছে, কিন্তু এখানে যখন সে কাজে আসছে, তার কাছে কোনো কাজ কিছু নেই, নেই। শুধু 5,000 5000 টাকা টাকা। আর যুবসাথী হয়তো সে 1500 আসেন, টাকা ভাতা। তা ওটা পেলে এটা পাবে না, সুতরাং সে আসেনি। সুতরাং সে আসেনি। এবারে যেটা ব্যাপারটা দাঁড়ালো যে আপনাদের এইবারে বিজেপি, দেখা যাচ্ছে বহু জায়গায় বিজেপি যে কর্মসমর্থকরা আছে, কর্মী সমর্থকরা যারা আছে, তারা কিছুদিন আগেই শ্রমিক ভট্টাচার্য এবং বিজেপির বিধাননগর যে অফিসে আছে, তারা ওখানে গিয়ে বিক্ষোভ করেছিল। তাদের নাকি অনেক জায়গায় প্রার্থী পছন্দ হয়। দেখুন, ভারতীয় জনতা পার্টির প্রার্থী হওয়ার ইচ্ছা সবার থাকে, নর্মাল। যখন ভারতীয় জনতা পার্টির ভোট অত্যন্ত কম ছিল, আজ থেকে 15 বছর 20 বছর আগে পশ্চিমবঙ্গে, তখন প্রার্থী পাওয়া যেত না, দাঁড়ানোর লোক ছিল না। আজকে এক একটা বিধানসভায় অন্তত 50 থেকে 60 জন অ্যাপ্লিকেন্ট আছে, এবং তারা প্রত্যেকেই যোগ্য, এরকম নয় কেউ অযোগ্য, তারা প্রত্যেকেই দাবিদার। কিন্তু বিধানসভায় টিকিট তো একজন পাবে। তো আবেগ থাকে, পরিবারের মধ্যে একটু হয়, কিন্তু খুনোখুনি হয় না। ভারতীয় জনতা পার্টির মধ্যে একটু কেওয়াস হতে পারে, একটু ঝামেলা হতে পারে, মন কষাকষি হতে পারে, একসাথে কাজ করবে। খুনোখুনি হতে হয় না, খুনোখুনি দেখেননি আপনারা। উল্টো দিকে আমরা দেখতে পাচ্ছি, ঠিক এর উল্টো দিকে দেখতে পাচ্ছি তৃণমূল কংগ্রেস প্রার্থী ঘোষণার, আমি নামটা ঘোষণা করতে চাই না এই সংবাদ মাধ্যমে, আমি বলতে চাইছি প্রার্থী ঘোষণার ঠিক 3 ঘন্টা থেকে 2 ঘন্টা আগে কিছু মানুষ জয়েন করে এবং তারা ভারতীয় রাজনীতির সব থেকে লাকি মানুষ বলতে হয়, এত কম সময়ে তারা তৃণমূল কংগ্রেসের টিকিট পেয়েছে। এইটাই সব থেকে চমকপ্রদ ঘটনা। এবারে আমরা স্যারের কাছে ফিরে যাব এসআইআর নিয়ে। এসআইআর এ যে বলা হয়েছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় যে এই 60 লক্ষ মানুষের ভোটার লিস্টে নামটা বাদ চলে গেল, এরা কি করবে? আমরা প্রশ্নে আসি, এরা কি করবে?
যাদের ইলিগালি মানে গোলমাল হয়েছে, ফার্স্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়কে ধরুন, চেপে ধরুন। তিনি যদি তার ডেটা এন্ট্রি অপারেটর ঠিকঠাক দিতেন, প্রবলেম হতো না। তার লোকগুলো যদি ঠিকঠাক কাজ করতো, সরকারি কর্মচারীর অসুবিধা হতো না। বিএলওরা ঠিকঠাক কাজ করতেন, অসুবিধা হতো না। আমি কেন বিএলও বলছি, এসআইআর খালি ভূত ধরেছে তা নয় কিন্তু। অবশ্যই। এসআইআর পশ্চিমবঙ্গের চাকরির দুরবস্থাটা বুঝিয়ে দিয়েছে। কেন বলুন তো, কি করে? আপনি বিএলও লিস্টটা দেখেছেন তো? হ্যাঁ, বিএলও লিস্টে 50% বিএলও হচ্ছে অঙ্গনওয়াড়ি ওয়ার্কার, প্যারা টিচার্স, রাইট? তারা বিএলও হওয়ার তো কথা নয়। বিএলও সব থেকে বড় কথা, পশ্চিমবঙ্গ সরকারের আন্ডারে যারা শিক্ষার সাথে যুক্ত আছে খুবই প্রাইমারি লেভেল। এক্স্যাক্টলি। তো বিএলও ক্ষেত্রে তাদের তো হওয়ার কথা না। অবশ্যই। প্যারা টিচার্স, কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স বিএলও হওয়ার কথা না। অঙ্গনওয়াড়ি ওয়ার্কার তারা বিএলও হওয়ার কথা না। কেন হলো? কারণ ওই বুথগুলোতে কোনো সরকারি কর্মচারী নেই। আপনি হিসাব করুন, 80,000 বুথ প্রায়, তার মধ্যে 50% আর প্রায় 40,000 বুথ, মানে পশ্চিমবঙ্গের অর্ধেক জায়গা। পশ্চিমবঙ্গের অর্ধেক জায়গায় সরকারি কর্মচারী নেই। এই হচ্ছে পশ্চিমবঙ্গের কর্মসংস্থানের এক্স্যাক্ট সিনারিও। তাদেরকে ধরুন, কেন হলো? মমতা বন্দ্যোপাধ্যায় এসআইআর নিয়ে এত রাজ্যতে এসআইআর হয়ে গেল, ওরাও ঝামেলা হলো না, পশ্চিমবঙ্গে কেন হলো? কিন্তু আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে সুপ্রিম কোর্টে গিয়ে পর্যন্ত বলতে দেখেছি এসআইআর এর বিরুদ্ধে। দেখুন, একজন আইনজীবী না আমি, তো কোনটা মুভ করা আর কোনটা মুভ করা মাননীয় না, মুখ্যমন্ত্রীও কিন্তু নিজেকে আইনজীবী হিসেবে পরিচয় দেন। কোনদিন মামলা করে দেখেনি কেউ। মুখ্যমন্ত্রীর আইনজীবীরা তৃণমূলের আইনজীবীদের মতোই। আর কিছু এর থেকে বেশি কিছু বলার আমার মনে হয় না প্রয়োজন আছে। মুখ্যমন্ত্রী কোর্টে দাঁড়িয়ে যেগুলো বলছেন তার কোনো বেসিস নেই বেসিক্যালি। খুব ভদ্রভাবে সুপ্রিম কোর্ট বলেছে যে আপনার অ্যাডভোকেট আছে দেওয়ান, হি ইজ কম্পিটেন্ট এনাফ, শি উইল সে, হি উইল সে। তো গল্পটা হচ্ছে, এখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বুঝিয়ে দিয়েছেন যে এটা স্টান্টবাজির জায়গা নয়, আপনার আইনজীবীরা আছেন, আইনজীবীরা বলবেন। এসআইআর বন্ধ হলো কি না? সুপ্রিম কোর্টে গিয়ে কি পেলো? থাপ্পড় কতগুলো, কত টাকা খরচা হলো, কার টাকা? কারো বাপের টাকা, আমাদের টাকা? টাকাগুলোকে খরচা হলো কেন যাবে দিয়ে শুরু করুক। আচ্ছা, ডিএ আটকানোর জন্য কত টাকা খরচা করলেন? ওই টাকাটা থাকলে কি হতে পারতো? ওই টাকাটা থাকলে অন্তত কয়েকজন মানুষকে দিয়ে দেওয়া একদম যেত। একদম। এবার আমরা স্যারের কাছে চলে যাব। স্যার, আপনারা এই রাজারহাট গোপালপুরের মানুষের উদ্দেশ্যে আপনি এবং আপনার দল কি বার্তা দিচ্ছেন? এখানকার যে কীর্তন শুনতে হয়, ইউটিউবে শুনুন। বিধানসভায় বিধায়কদের যাওয়া উচিত, কোনো রাবার স্ট্যাম্পকে নয়। রাবার স্ট্যাম্প দিয়ে বিধানসভার কাজ হয় না। অদিতি মুন্সি অত্যন্ত ভালো একজন ব্যক্তি, তার ক্যারিয়ারে তিনি ফোকাস করুক। আমি আপনাদের পাশে ছিলাম, আছি এবং থাকবো। আইনি লড়াই যখন দরকার হয়েছে আমি করেছি। পশ্চিমবঙ্গের নির্যাতিত মানুষদের পাশে সবসময় আমি দাঁড়িয়েছি। সাধারণ মানুষের জন্য আওয়াজ তুলেছি, হিন্দু মুসলিম নির্বিশেষে তুলেছি। বকটুই ঘটনা 4 বছর আগের মনে আছে। বকটুইয়ের মামলার অর্ডারটা এখনো বের করে নিন। প্রথম নামটা জল করে তরুণজ্যোতি তিওয়ারি। মোথাবাড়ির হিন্দু অত্যাচার হোক, হরগোবিন্দ দাস চন্দ্র দাসের মৃত্যু হোক, নামগুলো দেখুন, নাম তরুণজ্যোতি তিওয়ারির। আরজিকর স্ক্যাম কেস, যে মরা পাচার থেকে আরম্ভ করে ওই স্যালাইন আমাদের শরীরে ঢোকানো, এগুলো হলো। আইনজীবীর নাম দেখুন, তরুণজ্যোতি তিওয়ারি। প্রাইমারি দুর্নীতি এক্সপোজ করেছিলাম আমি, মানুষের সাথে ছিলাম, আমি আছি এবং থাকবো। আমার পেশাটা গান করা নয়, আমার গান শুনবেন না আপনারা, আপনাদের পাশে পাবেন। অবশ্যই। এবারে একটা মজার কাণ্ড আমরা দেখতে পাচ্ছি নির্বাচনে, প্রতিবার নির্বাচনে এটা দেখা যায়। যেরকম তৃণমূল কংগ্রেসের কিছু স্লোগান, সেই স্লোগানে বারবার করে বিজেপিদের বহিরাগত আখ্যা দেওয়া হয়। এই বহিরাগত আখ্যা কি সত্যিকারেরই বিজেপি পাওয়ার যোগ্য? কি করে বহিরাগত হয়ে বলুন তো? জনসংঘের প্রতিষ্ঠাতা হলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, যিনি হলেন বাঙালি হিন্দুর হোমল্যান্ড পশ্চিমবঙ্গ, তাকে জন্ম দিয়েছেন শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তার দল পরবর্তীকালে এসে হয় ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি বহিরাগত দল কি করে হয়? কিন্তু সেই জায়গায় তৃণমূল সুপ্রিমো বলেন যতই করো হামলা আবার জিতবে বাংলা, আক্রমণকারী। এক্স্যাক্টলি, পশ্চিমবঙ্গ জিতবে, পশ্চিমবঙ্গ জিতবে, পশ্চিমবঙ্গ ঘুরে দাঁড়াবে, পশ্চিমবঙ্গের উন্নয়ন হবে, পশ্চিমবঙ্গে ডবল ইঞ্জিন সরকার আসবে, মানুষের কাজ থাকবে, মানুষ শুধুমাত্র ভাতাজীবী হবে না। 1,500 টাকার লক্ষ্মী ভান্ডারে কোনো আপত্তি নেই, আমরা 3,000 টাকার অন্নপূর্ণা ভান্ডার দেবো, সাথে
বাড়ির লক্ষ্মী, গণেশ, অন্নপূর্ণার কাজের ব্যবস্থা করব। লক্ষ্মী, অন্নপূর্ণাদের রাতের বেলা ফিরতে যাতে অসুবিধা না হয় তার ব্যবস্থা করব। তাদের সিকিউরিটি ব্যবস্থা করব। 5,700 কোটি টাকা মহিলাদের জন্য ফান্ড লুট করা হয়েছে, এটা মহিলাদের কাজে লাগবে। মানুষের কাজ করব, মানুষের জন্য কাজ করব। সুতরাং আবার বলছি, এই মুখ্যমন্ত্রী যতই বলুক, বলে আবার জিতবে বাংলা, আমি তো বলছি আবার জিতবে বাংলা। তো মুখ্যমন্ত্রীর কথা মতো বলেই শেষ করতে চাই যে জয় পশ্চিমবঙ্গ, জয় ভারতবর্ষ। বর্ডার এলাকার যা অবস্থা হয়ে দাঁড়িয়েছে, ওপার থেকে পুরো জামাতের রুল, পশ্চিমবঙ্গের হিন্দুদের শেষ নির্বাচন এইটাই। যদি এই নির্বাচন পশ্চিমবঙ্গের হিন্দুরা না জিততে পারে, তাহলে ঘরে ঘরে হরগোবিন্দ দাস হবে, ঘরে ঘরে চন্দন দাস হবে, বাড়ির তুলসী তলা থাকবে না, বাড়িতে শঙ্খ বাজবে না, দুর্গা পুজোর অনুমতি নেওয়ার জন্য এখনো কোর্টে যেতে হয়, তখন পুজোটাও হবে না। মুখ্যমন্ত্রী কারণ বলেছেন যে একটা সেকশন আছে, কমিউনিটি আছে, তারা নাকি আমাদেরকে শেষ করে দেবে। তাই আবার বলছি, হিন্দুদের শেষ নির্বাচন 2026, হিন্দুদের বলো একত্রিত হয়ে পশ্চিমবঙ্গকে গ্রহণ মুক্ত করার জন্য। আমরা এতক্ষণ শুনে নিয়েছিলাম তরুণজ্যোতি তিওয়ারি স্যারের কথা, যিনি একাধারে আইনজীবী এরকম এবং অন্য ধারে রাজারহাট গোপালপুর বিধানসভার আসন্ন নির্বাচনে বিজেপির ভোট যোদ্ধা। অসংখ্য ধন্যবাদ ওনাকে, অসংখ্য ধন্যবাদ স্যার। দর্শকদের উদ্দেশ্যে আমাদের এবার সওয়াল যে আপনারা নিজেরা এবার বিবেচনা করুন, দেখুন আপনাদের মনের ভিতর কোনটা সাড়া দেয়, কোন কথা, কোন দল, কোন রং, সেই রঙের নিজের নির্বাচনে নিজের ভোট দিন। ধন্যবাদ।